My dear students, welcome to my YouTube channel English Classroom. আজ আমি তোমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান পড়াবো। আমি রাষ্ট্রবিজ্ঞান, সাহিত্য, ধর্মশাস্ত্র এসব পড়াই, ইংরাজি পড়াই, বাংলা সাহিত্য পড়াই, বিভিন্ন সাবজেক্ট আমি পড়াই যতটুকু আমি পারি। রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস 11-এর সিলেবাস পড়াবো, যেখান থেকে শুরু হয়েছে মূল জায়গাটা পড়াবাই, মানে একবার স্টার্টিং পয়েন্ট। তার আগে বলছি, আমাকে অবশ্যই ভালো লাগলে লাইক করবে, যুক্তিসঙ্গত বৌদ্ধসম্মত কমেন্ট করবে, আমার ভিডিও অন্যের সাথে শেয়ার করবে যাতে তারা সমৃদ্ধ হয়, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি তোমাদের দ্বারাই উপকৃত হয়ে এ পর্যন্ত উঠতে পেরেছি। তোমাদের সাহায্য না পেলে আমার যথেষ্ট সমস্যা আছে, তাই তোমাদেরকে আমি বারবার বলছি, প্লিজ লাইক মি, comment me, share my video with others and subscribe me. আজ রাষ্ট্রবিজ্ঞান পড়াবো বলেছিলাম। 11-এর প্রথম যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র আবার রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানটা প্রথমে আসে, মানে রাষ্ট্রবিজ্ঞান কী, আর তারপর আসে রাষ্ট্র। আজ আমি রাষ্ট্র কী ব্যাপারটা বলি, কারণ এটাই প্রাথমিক, রাষ্ট্রবিজ্ঞানটা প্রাথমিক নয়। রাষ্ট্র আগে কীভাবে এলো, তারপর তো রাষ্ট্রবিজ্ঞান হলো। তো প্রথমে বইয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করা হয়েছে, কিন্তু আমি রাষ্ট্র বলবো। রাষ্ট্র ব্যাপারটা কি, খুব প্রাথমিক লেভেলে, সভ্যতার খুব প্রাথমিক লেভেলে যদি তোমরা চলে যাও তো দেখতে পাবে যে সেই বনবাসী মানুষ, অরণ্য গুহাবাসী মানুষ, তাদের কোনো রাষ্ট্র ছিল না। তারা বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, তারা গাছের ফল আর নদীর জল খেয়ে জীবনযাপন কাটাতো। তারপর তারা আস্তে আস্তে জীবজন্তু শিকার করতে শিখল। সেই পুরাতন প্রস্তরের যুগ, সেই নবপ্রস্তরের যুগ, এইসব তোমরা ইতিহাসে পড়েছ। রাষ্ট্রবিজ্ঞান এখানে ইতিহাসের সাথে বেশ সংশ্লিষ্ট হয়ে আছে। দেখো, এটা তো তোমরা বাস্তব দৃষ্টিতে বুঝতে পারছো যে সেই যে অরণ্যবাসী গুহাবাসী মানুষ, তাদের কোনো রাষ্ট্র ছিল না। রাষ্ট্র না থাকার জন্যে তাদের কি সমস্যা হলো না, রাষ্ট্র না থাকার জন্যে তারা নিজেদের মধ্যে কলহ করলে সেটা, সে বিবাদ মেটানোর কোনো লোক ছিল না। মাইট ইজ রাইট হয়ে যেত, আর্গুমেন্টাম ব্যাকুলে না, যার মানে হচ্ছে জোর যার মুলুক তার, এটা হয়ে যেত, কারণ বিচার করার কেউ ছিল না। তো এইভাবে তো কোটি কোটি বছর চলেছিল, রাষ্ট্রহীন অবস্থায়, সমাজহীন অবস্থায় চলেছিল। কিন্তু এই অসভ্য মানুষেরা তাদের ইতিহাসের কোনো একটা সময় তারা নিজেদের মধ্যে, মানে তাদের যখন বুদ্ধির একটু বিকাশ হলো, মানুষ যখন অন্যান্য জীবজন্তু থেকে তারা একটু সমৃদ্ধ হলো, একটু আলাদা করতে শিখেছে, সেই সময় তাদের কোনো একটা সময় মনে হলো যে আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্যে বা বিচার করার জন্যে একটা কর্তৃপক্ষ বা অথরিটি দরকার। আমরা যেটাকে আধুনিক ভাষায় নেতা বা লিডার বলতে পারি। অর্থাৎ একজন লোককে নেতা করতে হবে, যার কথা সবাই আমরা শুনে চলব। তো এই থেকেই দেখো রাষ্ট্র ব্যাপারটা আসছে। রাষ্ট্র মানে নেতা, অর্থাৎ একজন কেউ নেতা আছে। তো প্রথমে তো এত জটিল ব্যাপার ছিল না, এখন তো বিশাল ব্যাপার হয়ে গেছে। এখন রাজ্য আছে, সংবিধান আছে, রাষ্ট্র আছে, কেন্দ্রীয় সরকার আছে, রাজ্য সরকার আছে, বিভিন্ন মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, বিদেশ মন্ত্রী আছে। রাজ্যের ক্ষেত্রে আলাদা, রাষ্ট্রের ক্ষেত্রে আলাদা। তখন কিন্তু ব্যাপারটা খুব সরলভাবে প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছিল যে আমাদের মধ্যে একজনকে আমাদের কর্তৃপক্ষ, কর্তা ব্যক্তি বা নেতা করে তোলো। তো তখন তারা এবার বসলো আলোচনায়, এবং তারা সবাই মিলে একজনকে নেতা করলো। অর্থাৎ তারাই নিজেদের ক্ষমতা তাকে দিল এবং তার কাছ থেকে বিচার চাইল। নিজেদের ক্ষমতা মানে, অর্থাৎ জনগণ একজনকে নির্বাচিত করল, অর্থাৎ জনগণই তাদের ক্ষমতাকে এক জায়গায় অর্পণ করলো, যার উপর সেই হচ্ছে নেতা বা কর্তা ব্যক্তি। আমরা আধুনিক ভাষায় রাষ্ট্র বলতে পারি।
রাষ্ট্র মানে সে কেন্দ্রীয় সংস্থা যার নির্দেশে সব কিছু চলবে, এবং যখন দুর্বল সবলের দ্বারা পীড়িত হবে তখন সে তার শরণাপন্ন হবে। যেমন আমরা এখন যখন অত্যাচারিত হই তখন এখন আমরা কী করি, আমরা পুলিশের কাছে যাই, আমরা হাইকোর্টে যাই, সুপ্রিম কোর্টে যাই, প্রথমে সাধারণ কোর্টে যাই, তারপর সেগুলো আরও নানান ভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এইসব হয়েছে। তো এইসব হয়েছে, এইসব তোমরা আস্তে আস্তে রাষ্ট্রবিজ্ঞান যারা নিয়েছো হায়ার সেকেন্ডারিতে তারা ক্রমে ক্রমে সব বুঝতে পারবে। রাষ্ট্রবিজ্ঞান কিন্তু খুব বাস্তবোচিত একটা বিষয়, তোমাদের ভাইটাল সাবজেক্ট, জীবনে জীবনে কাজে লাগে খুব রাষ্ট্রবিজ্ঞান ব্যাপারটা। তো এইভাবে তারা একটা নেতা নির্বাচন করলেন, এবং সেটাই হচ্ছে রাষ্ট্র সৃষ্টির প্রাথমিক পর্যায়। অর্থাৎ তারা বুঝতে পারলে যে এইভাবে জীবনযাপন করা যায় না, হ্যাঁ, যে আমাদের মধ্যে কেউ কর্তা নাই, সবাই রাজা, মানে গায়ের মধ্যে এক ঝগড়া হলে কেউ বিবাদ মেটানোর লোক নাই। তো আর তাদের তো গ্রাম ছিল না, তাদের তখন ছিল ওই গুহা, ওই পর্বত, ওই কী ছিল, বন জঙ্গল, নদীর ধার, এইসব জায়গাতে তারা কোনোভাবে জীবনযাপন করতো। তো তো তারা আরও নানা ধরনের প্রাকৃতিক বিপদ, জীবজন্তুর বিপদ তো ছিলই, কিন্তু নিজেদের মধ্যে যাতে ঝগড়া বিবাদ না হয় এবং তার যথার্থ বিচার হয়, এইটা নির্ণয় করার জন্যে তারাই প্রথম নেতা নির্বাচন করেছিল। খুব ছোটোখাটো একটা ব্যাপার, কয়েকজন লোকের মধ্যে, মনে করো 200-500 লোকের মধ্যে একটা, তাদের মধ্যে একজন নেতা, 400 লোকের মধ্যে একজন নেতা, অর্থাৎ ওই একজন নেতা, ওই ওই যে একটা টিম তৈরি হলো 400 বা 500, তাদের মধ্যে সে দলপতি হয়ে গেল। এই দলপতি হচ্ছে সেই রাষ্ট্রের প্রাথমিক রূপ। এটাই হচ্ছে রাষ্ট্র কিভাবে তৈরি হলো তার গোড়াকার কথা। আবার বলছি, তোমরা অবশ্যই আমাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে, জীবনে বড় হবে, উন্নতি করবে, পরীক্ষায় খুব ভালো মার্কস পাবে। রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এখন থেকে যারা রাখতে পরিকল্পনা করেছো তারা এখন থেকে চর্চা করে যাও, কিন্তু কারণ রাষ্ট্রবিজ্ঞান একটা কঠিন সাবজেক্ট বটে, অনেকে কিন্তু এটা নেয় না, কিন্তু খুব প্রয়োজনীয়, বাস্তবের জগতে তোমার খুব প্রয়োজনীয়। বন্ধুবান্ধবদের সাথে গল্প করতে, পাড়ার লোকের সাথে গল্প করতে, বা দেশের খবর যে সংবাদপত্রে বেরোয়, টিভিতে বলে বা মোবাইলে তোমরা এখন যেসব দেখছো, সেগুলোর রাজনীতি সংক্রান্ত সঠিক খবরাখবরের অর্থ বুঝতে হলে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন খুব দরকার। এবং বর্তমানে যে রাজনীতিতে ভুলভাল চলছে সেগুলো তোমরা ধরে নিতে পারবে খানিকটা যদি তোমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ো। নমস্কার।